আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও আমি করতে বাধ্য হলাম, কারণ আমাদের 95% কাস্টমার রিপিট কাস্টমার, এবং আমাদের পেজ কোনো বুস্টেড পেজ না। তারপরে আমরা কোনো ওইভাবে মার্কেটিং করি না। আমাদের পরিচিত যারা, সবাই যারা চিনেন, যারা জানেন যে হ্যাঁ আমাদের এই অ্যাডমিন লন্ডনে থাকে, সে লন্ডন থেকে পারচেস করতেছে, আমরা পারচেজের ভিডিও পর্যন্ত সব কিছু আপলোড করি। দেন হচ্ছে গিয়ে যারা আমাদের জানেন, শুনেন, বুঝেন, তাদের কাছে আমাদের অ্যাডভান্স চাইতেও হয় না। অনেকে আছে যাদের বিল আসে 15-20 হাজারের উপরে, এরকমও আছে যে সে বিকাশে বা ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকমও আমরা আমাদের কাস্টমার আল্লাহর রহমতে আছে। কিন্তু কথা হচ্ছে, কিছু কিছু কাস্টমার, অনারেবল কাস্টমারই বলেন, আমাদের কাছে ছোট বড় সব কাস্টমার সবাই এক্সপেন্সিভ আমাদের কাছে। এখন কথা হচ্ছে, অনেকেই বলেন যে আপু আমরা তো আপনার কাছ থেকে অনেকবার পারচেস করেছি, অ্যাডভান্সটা করব না। কেন আমরা অ্যাডভান্সটা নেই সেটার একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, ট্রাস্ট যে কত বড় একটা ব্যাপার সেটা হচ্ছে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হয়তো বা আপনারা ভাববেন যে আপনার জন্য হচ্ছে আমি ভিডিওটা মেক করছি, বাট এরকম কিছু না। এরকম আমরা আরও অনেক জনের কাছেই শুনেছি যে আপু আমি তো পারচেস করেছি, নেক্সট হচ্ছে গিয়ে আমার অ্যাডভান্স করা লাগবে কিনা। কেন দেই না সেটার একটা কারণ, একটা উদাহরণ দেখাচ্ছি। এটা হচ্ছে এত বেশি আমি মানসিকভাবে ডিস্টার্ব হয়েছি এই অর্ডারটা নিয়ে। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে রাগের কারণটা কি এবং কেন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডারই হবে না, বিশেষ করে আউটসাইড ঢাকা এবং প্রি অর্ডার। ঠিক আছে, এমনও আপনারা বলতে পারবেন, এমনও অর্ডার আছে যে হচ্ছে বলছি আপু অন দ্য ওয়ে আছে, আপনি জাস্ট বুক করে রাখেন, অ্যাডভান্স করা লাগবে না। এরকম অনেকেরই আমরা বলেছি, কিন্তু এখন আর বলি না, আর বলবো না। ইন ফিউচার আমার ফ্যামিলির মেম্বার যদি অর্ডার করে, সেক্ষেত্রেও হচ্ছে তার অ্যাডভান্স করে অর্ডার করতে হবে। এবার দেখেন, জাস্ট দেখেন, ডেলিভারি ম্যানকে আমি এত রিকোয়েস্ট করছি। ডেলিভারি ম্যান 7 দিন একটা অর্ডার, যদি কেউ বিজনেস করে থাকেন বা কখনো এই রিলেটেড কাজ করে থাকেন, তারা জানবেন যে ডেলিভারি ম্যানরা নর্মালি হোল্ড করতে চায় না। এখন তো ডেলিভারি ম্যানদের ভাব মানে আম্বানিদের ভাবের থেকেও বেশি। মানে তাদের এত রিকোয়েস্ট করা লাগে, তাদের সাথে চোর চোর খেলা লাগে, চোর পুলিশের খেলা টোটালি। তারপরে এই ডেলিভারি ম্যানটা এত ভালো, সে 7টা দিন ওয়েট করছে পার্সেলটা, যেহেতু আমার প্রি অর্ডারে পার্সেল ছিল, আমি বলছি। তো ডেলিভারি ম্যান বললো যে ম্যাডাম দেখেন, আমরাও বুঝি একটা পার্সেল রিটার্ন আসলে কীরকম আপনার ক্ষতি হয়। দেখেন আমার কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জটাও 2বার গিয়েছে। হ্যাঁ, 2বার। এবার দেখেন, সে সিন পর্যন্ত করতেছে না। ওকে, আমি একটু প্রথম থেকে দেখাবো। তার অ্যাড্রেস আমি হাইড করেই রাখবো, যাই হোক আপনি একটু দেখেন। একটু রাফভাবে পরবর্তীতে বলা হয়েছে, বাট পুরোটা দেখবেন, হয়তো বুঝবেন যে কেন আমরা এরকম রাফ হয়ে যাই বা রুড হয়ে যাই, বা হচ্ছে স্ট্রিক্টলি রুলস ফলো করি, কেন করি সেটার একটু কারণটা দেখেন। আমি একটু স্ক্রল করি, আমি আগে দেখতে হবে যে তার, আমি চাই না যে কারো পার্সোনাল অ্যাড্রেস চলে আসুক, জাস্ট হচ্ছে কারণগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে তার ফার্স্ট নাকি সেকেন্ড নাম্বার অর্ডার ছিল। হ্যাঁ, এখানেও সে কিন্তু দেখেন রিসিভ করেনি। আমি ডেলিভারি ম্যানের নাম্বারটা হাইড করে দিচ্ছি। এই যে দেখেন, আমি ওনাকে নক করলাম, পার্সেল পেয়েছি কি না আস্ক করার পরে উনি বলেছে ওনার বাচ্চা নিয়ে অসুস্থ। ঠিক আছে, আমি ডেলিভারি ম্যানকে দিয়ে 2-3 দিন হোল্ড করাইলাম। ঠিক আছে, হোল্ড করানোর পরে সে কিন্তু প্রাইস আস্ক করতেছে। এরপরে হচ্ছে আমি নর্মালি আমি একটু কাস্টমারদের সাথে ফ্রেন্ডলি থাকি, সব সময় থাকার চেষ্টা করি। ঠিক আছে, তারপর আমি তার কুশলাদি সব জিজ্ঞেস করলাম। ওনার বাচ্চা অসুস্থ ছিল, যাই হোক। এটা ডেলিভারি ম্যান, ওই যে ডেলিভারি ম্যানকে যে দেখেন কয়দিন পরে গেছে। ডেলিভারি ম্যানটা ভালো ছিল, সে কিন্তু প্রোডাক্ট পেয়েছে, ইউজ করছে, অনেক ভালো, সে প্রোডাক্ট রিভিউ দিল। ফাইন, এই পর্যন্ত টোটালি ফাইন, ওকে ফাইন। দেন হচ্ছে গিয়ে আমি গ্রুপের লিঙ্কও দিলাম। সে আমাদের প্রোডাক্ট নিয়ে আল্লাহর রহমতে স্যাটিসফাইড ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা ময়শ্চারাইজার সে করছে। আমরা কিনে আনছিলাম 3টা, তো
সেটা হচ্ছে গিয়ে এটা প্রি অর্ডার করে, মানে জিজ্ঞেস করলো, প্রি অর্ডার করে, বা আমি ওনাকে বলছি যে হচ্ছে বিকাশ করতে, কারণ হচ্ছে প্রি বুকিং, তো বিকাশ ছাড়া আমি কিভাবে শিওর হব, যেহেতু প্রি অর্ডার আমাদের পেজের রুলস যারা কিনেছেন তারা জানেন। ঠিক আছে, উনি বিকাশ করবে করবে করবে, যে পেলেই হয়েছে বিকাশ আমি করে দেবো, অনেক আগের কাহিনী তো একটু। তো আমি আবার কেনার আগে ওনার কাছে শিওর হয়ে নিয়েছি যে কিনবো কিনা। অর্ডার তো করতে চাই, প্রি অর্ডারের জন্য পারচেস করতে পারি নাই। আপনারা কি তাহলে অর্ডারটা নেবেন? হ্যাঁ, বুঝি নাই। তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ, মানে অ্যাডভান্স করতে প্রবলেম। দেখেন, দোকানে যাওয়া আসা হয় না, সে বিকাশ করতে পারতেছে না। আমি পরে সাবিনা আপু আবার রিপ্লাই দিচ্ছে যে হচ্ছে গিয়ে 100% শিওর হলে প্রোডাক্টটা কিনবো। বলছে যে হ্যাঁ আমি কিনবো শিওর। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারতেছেন যে এটা এই বাংলাদেশের এইখান থেকে ওইখানে না, আমি গেলাম আর কিনে ফেললাম। বাসা থেকে বের হয়ে সেটা হচ্ছে কি আপনার স্টোর পর্যন্ত যাওয়া আসা আমাদের 3.5 পাউন্ডের থেকে 5-6 পাউন্ড পর্যন্ত খরচ হয়ে যায়। এক একটা স্টোর তো হচ্ছে একদম সবসময় বাসার কাছে থাকে না, প্রোডাক্টটা পাওয়াটাও টাফ। শুধু যে আমাদের স্টোরের প্রাইস সেটা কিন্তু না, আমাদের যাতায়াত ভাড়া আছে, কস্টিং আছে, দেন হচ্ছে মানসিক একটা প্রিপারেশন আছে। এটা বললাম আর কিনে ফেললাম, এত সহজ না, সব কিছু সহজ হয় না। সে শিওর বলছে কিনলাম। অর্ডারটা কি তাহলে নিয়েছেন? হ্যাঁ, এটা কিন্তু জানাই দিলাম। ঠিক আছে, এরপরে সে অন্য কিছুর প্রাইস জিজ্ঞেস করলো, এই করলো সেই করলো, আমাদের সাথে কথাবার্তা হইলো। আপু প্রোডাক্ট আসছে, অ্যাড্রেসটা দিয়েন, আমি কিন্তু জানাইলাম। ঠিক আছে, এরপরে সে অ্যাড্রেস দিয়েছে, অ্যাড্রেস দিল, দেন আমি তাকে ডিউ দিলাম। দেন হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যান অ্যাসাইন হওয়ার পরে আমি তার ডেলিভারি ম্যানের নাম্বারটাও দিলাম। ঠিক আছে, ওনাকে ওনাকে কন্ট্যাক্ট করতে বলার কারণটা হচ্ছে উনি ফোন রিসিভ করতেছে না। ডেলিভারি ম্যান বলতেছিল যে ফোন দিয়ে যে আপু ওনাকে পার্সেল দিছেন, উনি সব সময় ঘুরায়। হ্যাঁ, উনি এর আগেও ঘুরাইছে, আপনার মনে আছে কিনা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছি। তারপরে ওনাকে আমি নক দিচ্ছি, উনি সিন করতেছে না। এবার দেখেন, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। কালকে মেবি ডেলিভারি ম্যান নাকি আপনাকে 5-7 বার ফোন দিয়েছিল, পরে আজকে 3টার দিকে ওনাকে গিয়েছিল, এখন আবার আপনার লোকেশনে আছে। একটু কাইন্ডলি যোগাযোগ করবেন প্লিজ। পার্সেলটা না হলে পরে আবার রিটার্ন চলে আসবে। এরপরে আমি ফোন দিলাম, সে ফোন রিসিভ করে নাই। অনেকবার ফোন দিচ্ছি, অনেকবার ফোন দেওয়ার পরে সে রিসিভ করে নাই। এরপরে সে কি লিখছে দেখেন, আমি শিওর রিসিভ করব, আপনাদের হয়রানি করেছে, শ্বশুর বাড়ি থেকে পার্সেল রিসিভ করি তো ফোন ধরা বা রিসিভ করার সমস্যা হয়ে যায়। সেটা তো হচ্ছে সে পাঠানোর আগে বলবে আমাদের যে আপু আমাদের এরকম, আমার কিন্তু এরকম এরকম সমস্যা আছে, আপনি এটা করবেন, বা এভাবে করলে আমার জন্য সুবিধা, বা আমি এই টাইমে আমি আমার অন্য লোকেশনে থাকি, বা আমি বাবার বাড়িতে থাকি, বা আমার অন্য লোকেশনে পাঠান, আমি অন্য লোকের মাধ্যমে নিচ্ছি। কিছু তো কিছু আমাদের সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে, এরপরে আপু আসসালামু আলাইকুম। আপু আজকে কি যে কষ্ট হয়েছে, মানে ডেলিভারি ম্যানকে আটকায় রাখা, ও তো পার্সেল রিটার্ন করে দিবে এরকম একটা পরিস্থিতি। আপু আমি ওনাকে বলছি যে আপু হয়তো কোনো সমস্যা না হলে আপু আমাদের সাথে এগুলো করে না, আপনি বলছি ভাইয়া একটু ধৈর্য ধরেন, একটু রাখেন আপু প্লিজ, কালকে এনি হাও আপু নিয়েন, না হলে খুব ঝামেলা হয়ে যাবে প্লিজ আপু, এটা রিকোয়েস্ট আপনার কাছে। কারণ ওরে আমি অনেকবার বুঝাইছি যে আপনি আমাদের খুবই অনারেবল কাস্টমার, আপনি পার্সেল নিবেন, কোনো সমস্যা না হলে আপনি এরকম করার কথা না। আমি ওরে অনেকবার বুঝাইয়া রাখছি। আপু অবশ্যই অবশ্যই নিয়ে নিন। এরপরে কি লিখলো, অবশ্যই করব, হয়রানি করার জন্য ইটস ওকে বললাম, প্রবলেম থাকতেই পারে বললাম। তারপরে ডেলিভারি ম্যান আমাকে আবার নক করে 25 তারিখে, তো আমি আবার ওনাকে করলাম, পোক করলাম যে আপু কষ্ট করে ডেলিভারি ম্যানকে একটা কল দিয়েন, কারণ হচ্ছে কল আবার রিসিভ হয়নি। তারপরে আমি আবার লিখছি। ঠিক আছে, দেন আমি আবার ডেলিভারি ম্যানকে বলছি যে যাওয়ার আগে ফোন দিতে, লোকেশনে যে কথা বলছে। তারপরে এই যে ডেলিভারি ম্যান যে কল দিচ্ছে, রিসিভ হচ্ছে না। সে কিন্তু অনলাইনে মেসেজগুলো ডেলিভার্ড হচ্ছে, আমি দেখতেছি মেসেজগুলো ডেলিভার্ড হচ্ছে, বাট সে কোনোভাবেই মেসেজ সিন করতেছে না। আমি ধরে নিলাম তার ফ্যামিলিগত প্রবলেম, আরও অনেক প্রবলেম। ঠিক আছে, কিন্তু সে তো মেসেজটা সিন করবে, মেসেজে তো আমি ওনাকে ডিস্টার্ব করছি না, আমি ওনাকে জাস্ট মেসেজ সেন্ড করতেছি। আমাকে আবার কল দিচ্ছে ডেলিভারি ম্যান। এবার দেখেন,
এবার আমি একটু রেগে গেছি মনে হয়। আজকে দেখি বলেছিলেন যে নিবেন, তো আমি ডেলিভারি ম্যানকেও বলেছি যে আপনি আমাকে বলছেন যে আজকে পার্সেলটা রিসিভ করবেন। তো উনিও এখন মাত্র ফোন দিয়ে বললো যে উনি আপনার লোকেশনে আছে, বাট আপনি ফোন ধরছেন না। তো এইভাবে করলে তো রিটার্ন চলে আসবে। অলরেডি কিন্তু ডেলিভারি চার্জও কেটে নিয়েছে। ঠিক আছে, তো এখন কি করব বলেন। তারপরে দেখেন 3 দিন গেছে, ডেলিভারি ম্যান 3 দিন গেছে। এরপরে কি বলবো, কাল অনেক কষ্টে রিকোয়েস্ট করে পাঠাইলাম। এরপরে আবার দেখেন যদি বেশি ইস্যু হয় আশেপাশে কোনো লোকেশন বলেন বা কোনো অ্যাড্রেস বলেন একই লোকেশনের আশেপাশে, বা অন্য কেউ রিসিভ করতে পারলে সেই নাম্বার বা অ্যাড্রেসটা আমাকে দেন, আমি দেখি তাহলে সে সেখানে দিতে পারে কিনা। তো সেটাও তো হচ্ছে না, এখন কি করব বলেন। এরপরে কি ভয়েস দিলাম, ওপেন হচ্ছে না কেন? যাই হোক, এই ভয়েসটা ওপেন হচ্ছে না, ওপেন কী কারণে হচ্ছে না বলতে পারতেছি না। তারপরে দেখেন রাইডারের নোট দেখেন, রাইডার ফোন রিসিভ করে না, আর 2 দিন থেকে কাস্টমার ফোন ধরে না, মার্চেন্টকে জানাইছি ফোন ধরে না। মানে বুঝেন কীরকম হয়রানি, জানাইন কি করব। আমি আবার দিছি। এইবার আমি সাবিনা আপুর সাথে চিল্লাচিল্লি করছি যে আমার একদম ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানে 5-7টা দিন আমি এরকম টর্চার ফিল করতেছি। একটা পার্সেল, একটা এরকম ঘোরাঘুরি মানে হচ্ছে মানসিক অশান্তি। কিসের জন্য আমি অশান্তিটা নিব? আমি কি অপরাধ করছি কোনো বলেন? আপনারা প্রি অর্ডার করেন, আমরা এনে দিই, এটাতে তো আমাদের কোনো হাত নাই যে আমি মেক করছি বা কিছু। আপনারা অর্ডার না করলে এই জিনিসটা আমি কার কাছে বিক্রি করব? মানে যদি আপনি না নেন সেক্ষেত্রে তো এটা আমার পড়ে থাকবে। আমরা তো অত বিশাল বিশাল বড় না, সেলার না, আমরা ছোটোখাটো বিজনেস করি। আমাদের টাকা আটকে থাকা মানে অনেক লস। তারপর সাবিনা আপু, এই ভয়েসগুলো কেন ওপেন হচ্ছে না আমি বলতে পারতেছি না। সাবিনা আপু একটু রেগেই ভয়েস দিচ্ছে যে এরকম করলে কিভাবে হয়, এতবার যাচ্ছে অমুক তমুক। এবার হচ্ছে গিয়ে আমিও আবার দিলাম, সিন করতেছে না। দেখেন আমি লিখলাম, তারপরেও কিন্তু আমি ভদ্রতার সাথে মেসেজগুলো দিচ্ছি। এবার আপুকে আমি বলছি যে এবার একদম লিমিট ক্রস করে গেছে, এবার কিন্তু হচ্ছে গিয়ে আপু রিপ্লাই দিল। এইবার দেখেন সে মেসেজ দিছে, আমরা লিখছিলাম যে আপু এটা তো ফ্রড হয়ে যাচ্ছে। টোটালি ডিরেক্ট যেটা সত্য এটাই বলেছি। আমি যদি ভয়েসটা পারি শোনাবো। তো ওনার প্রোডাক্টটা রেখে দেন, 7-8 তারিখের ভিতরে নিবে, কি ফুল টাকা বিকাশ করি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিব, কারণ আমার কাজের জন্য ট্রাস্ট করতে পার। কীভাবে ট্রাস্ট করব দেখেন আপনি, আপনারা যারা এটা দেখতেছেন তারা বলেন, তারা কি কোনোদিন ট্রাস্ট করতে পারবেন? দেখেন এইখানেও কিন্তু খুব সুন্দরভাবে আপু বইলা দিচ্ছে। হ্যাঁ, আবার উনি, এটা হচ্ছে 2 জানুয়ারি, এবার হচ্ছে 11 তারিখ সে লিখছে যাতে ওনাকে ট্রাস্ট করি। ঠিক আছে, এরপরে আর দেখেন, এরপর আর কোনো রিপ্লাই নেই। এখন আমি ওনাকে অন্য অন্য কোনো পেজ ওনার হইলে ওনাকে কি পরিমাণ গালাগালি করতো আপনি বুঝতে পারতেছেন। এখন পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত হচ্ছে গিয়ে আমি একদম ঠান্ডা মাথায় অ্যান্সার দিলাম। এবার বলেন, এবার আপনারা বলেন যে যারা বলেন যে আপু মানে ট্রাস্ট করতে পারেন, কিভাবে ট্রাস্ট করবো বলেন? উনিও আমাদের খুব মানে রিপিটেড কাস্টমার ছিল। সো এই কারণে জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম বহুত উদাহরণ আছে, কারণ যেহেতু 2-3টা পেজ চালাই এরকম এক্সপিরিয়েন্স হয়। সো এবার বলেন, আশা করি আপনারাও বুঝবেন ব্যাপারগুলো যে হ্যাঁ আমাদেরও একটা লিমিটেশন আছে, আমাদের বাধ্যবাধকতা আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা প্রোডাক্ট স্টকে নিচ্ছেন না, ডেলিভারি চার্জ দিচ্ছেন, ডেলিভারি চার্জ স্ট্রিট ফাস্ট নিয়ে যাচ্ছে, বা যেটাতেই দিই, পাঠানো হোক আর স্ট্রিট ফাস্ট হোক, যেটাতেই আমরা দিব তারা নিয়ে যাবে, আমাদের পকেট থেকে তো অ্যাটলিস্ট যাবে না। কিন্তু ডেলিভারি চার্জের বাহিরেও যে কস্টিং আছে সেটাও আপনাদের বুঝতে হবে। 1% সিওডি কাটে,
1% সিওডি চার্জ কাটে। আমরা কিন্তু কোনো কাস্টমার থেকে সিওডি চার্জ নেই না। আর এই সিওডি চার্জের হিসাব কাস্টমারদের বোঝানো আসলে টাফ। এরকমও আছে, আমাদের 20,000 আসছে, বিল 20,000 আসছে, কিন্তু সিওডি চার্জ আমরা 200 টাকা দিতে হচ্ছে। এটা কিন্তু আমরা কাস্টমার থেকে কখনোই নেই না, জাস্ট ডেলিভারি চার্জ নেই, ওয়েট বেস। এটা তো আমার পকেট থেকে যাচ্ছে। তাহলে বলেন, তাহলে কি কেন আমি পকেট থেকে দিব? দেন হচ্ছে একটা কার্টুন হচ্ছে গিয়ে 30 টাকার নিচে কার্টুন পাওয়া যায় না। একটা কার্টুন, বাবল র্যাপ, তারপরে হচ্ছে আমার কষ্ট, আমার প্যাকেজিং কষ্ট, তারপরে আমি এটার পিছনে যে আমি সব কিছুর এখন কস্টিং বেড়েছে। তাহলে বুঝেন যে একটা অর্ডারের পিছনে কত পরিমাণ কস্টিং হয়, শুধু লাভ যে হয় তা না। এটাই হচ্ছে গিয়ে আসলে আমি এটা দেখাতে বাধ্য হলাম। আমি এতদিন চুপ ছিলাম, যে এতদিন ওয়েট করলাম যে দেখি উনি কি করে। 1 মাস পর্যন্ত হচ্ছে ওনার কোনো খোঁজ খবর নেই, হদিস নেই, মানে এরকম কাস্টমার।